এবারের যে বাজেট কাঠামোগতভাবে অন্তর্বর্তীকালীন সরকার পুরনো কাঠামো দিয়েই ফ্যাসিস্ট রেজিমের যে বাজেটের কাঠামো, সেই কাঠামোর উপরেই ঘষা মাজা করে বাজেট তৈরি করেছেন। স্বাভাবিকভাবে নতুন বাংলাদেশে জনগণের প্রত্যাশা ছিল যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই, আমরা নতুনভাবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই। 5ই অগাস্টের যে গণঅভ্যুত্থানের চেতনা, সেই চেতনাকে সামনে রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণের সূচনা অন্তর্বর্তীকালীন সরকার একটা সার্বিকভাবে গ্রহণযোগ্য এবং কাঠামোগতভাবে নতুনত্ব এনে নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা ভূমিকা পালন করার একটা সূচনা করে। কিন্তু সেই দিক থেকে আমরা আশাহত হয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকার সময়ের অভাবে হোক আর বহুমুখী পরিবেশ পরিস্থিতির চাপে হোক, তারা এই বাজেটটিকে নতুন ফরম্যাটে নতুনভাবে উপস্থাপনার জন্য কোনো পদক্ষেপ তারা গ্রহণ করতে পারে। 2 নম্বর বিষয় হচ্ছে, আমি গতকালকে একটি বড় আকারের বাজেট পর্যালোচনা প্রোগ্রামে উপস্থিত ছিলাম এবং এখানে দেশের সকল শ্রেণী পেশার জনগোষ্ঠী, যাদেরকে নিয়ে সরকার বাজেট প্রণয়ন করেন, অর্থাৎ যাদের জন্য বাজেট, বাংলাদেশের জনগণের উল্লেখযোগ্য বিভিন্ন শ্রেণী পেশার জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী যারা, তারা উপস্থিত ছিলেন। খুবই বিস্ময়ের সাথে আমরা লক্ষ্য করেছি এই সরকার বাজেট প্রণয়নে, যেহেতু এখানে সংসদ নেই, বাজেট প্রণয়নে সরকারের উচিত ছিল দেশের বিভিন্ন স্টেক যারা, তাদের সাথে পরামর্শ করে বাজেটটিকে চূড়ান্ত করার জন্য একটা স্কোপ, একটা স্পেস রাখা উচিত ছিল অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এই বাজেটটিতে তার কোনো প্রতিফলন ঘটেনি। কারণ এই বাজেটে সব শ্রেণী পেশার মানুষের একটা অভাব এবং ঘাটতি প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে রয়ে গেছে। এবং আমি মনে করি যে গভর্নমেন্টের উচিত ছিল শুধুমাত্র আমলা এবং সরকারি কর্মকর্তাদের দিয়ে বাজেটটা না করে অর্থনৈতিক দিক থেকে যারা বিশেষজ্ঞ, যারা দেশ নিয়ে ভাবেন এবং যারা বিভিন্ন স্টেক হোল্ডার রয়েছেন, তাদেরকে তাদের মতামত এই বাজেটে, তাদের মতামতের একটা প্রতিফলন ঘটানোর সুযোগ দেওয়া উচিত ছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেটি করেননি। ওনারা নিজেরাই বাজেট করেছেন, এখন একটা উন্মুক্ত বাজেট মিডিয়ার মাধ্যমে দিয়েছেন। আমি জানি না যে এই সরকার আদৌ যে সমস্ত আলোচনা পর্যালোচনাগুলো বাজেট নিয়ে হচ্ছে, সেগুলোকে পয়েন্ট আউট করে সেগুলো এই বাজেটের মধ্যে অন্তর্ভুক্ত করে এবং যেগুলো বাদ দেওয়া উচিত সেগুলো বাদ দিয়ে বাজেটটিকে আবারও জাতির সামনে চূড়ান্ত করবেন না, যা তারা যা দিয়েছেন সেটিকেই তারা চূড়ান্ত হিসেবে রেখে দিবেন, এটা এখনো আমরা জানি না। আমি সরকারকে পরামর্শ দিতে চাই, কারণ এই সরকারকে একটা অন্তর্বর্তীকালীন সরকার, তারা বহুমুখী চাপের মধ্যে রয়েছে, আমরা জানি তারা অনেক ভুল করছেন, সেগুলো আমরা জানি। এরপরও এই সরকারকে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য
যে সময়টুকু তাদের হাতে আছে সেই সময়টুকু তারা কার্যকরভাবে কাজে লাগান, তারা এগিয়ে যান, তারা সফল হন, সেটি আমরা চাই। সেই জায়গা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা পরামর্শ দিতে চাই যে এই ধরনের বাজেট আলোচনা, বাজেট নিয়ে সেমিনার, বিশ্লেষণ, বক্তব্য মন্তব্য যতগুলো আছে সবগুলোকে কম্পাইল করে যৌক্তিক পয়েন্টগুলোকে, যৌক্তিক বিষয়গুলোকে বাজেটের সাথে অন্তর্ভুক্ত করেই বাজেট চূড়ান্ত করা হোক। তৃতীয় কথা যেটি বলতে চাই যে এই বাজেটে আমরা দেখেছি যে কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। এটা কোন কালো টাকা? কালো টাকা যারা বৈধভাবে ইনকাম করেছেন কিন্তু অপ্রদর্শিত আয় অর্থাৎ ট্যাক্সে প্রদর্শন করেননি, এটা কালো? না যারা অবৈধ পন্থায় ইনকাম করেছেন এবং অপ্রদর্শিত রেখেছেন সেটা কালো? কোন টাকা? কালো টাকা এই বিশ্লেষণ বাজেটে দেওয়া হয়। অপ্রদর্শিত আয় যেটা ট্যাক্সের আওতায় নিয়ে আসা হয়নি, এই ধরনের আয়ের মধ্যে দুটি খাত আছে, একটা বৈধ আয় আর একটা হচ্ছে অবৈধ আয়। এটা খুবই আমরা বিস্মিত হয়েছি যে আমরা দীর্ঘদিন যে সমালোচনা করে আসলাম ফ্যাসিস্ট রেজিম, কালো টাকা সাদা করার যে সুযোগ, তার যেই যুক্তিই দেন না কেন, এভাবেই কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়ার মধ্য দিয়ে মূলত দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা, চুরি এবং অর্থনৈতিক দিক থেকে অর্থনীতিকে ধ্বংস করার জন্য যারা ভূমিকা পালন করছেন তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য। এটি প্রত্যাহার করা উচিত বাজেট থেকে। কালো টাকা সাদা করার কোনো সুযোগ নেই। অর্থনৈতিক প্রবাহ, তাহলে তো অর্থনৈতিক প্রবাহের জন্য যদি কালো টাকা সাদা করতে হয় তাহলে তো যারা ট্যাক্স দিচ্ছেন, যারা বৈধ ইনকাম করছেন, যারা কোনো ইনকামই অপ্রদর্শিত রাখছেন না, রাষ্ট্রের প্রতি, দেশের প্রতি, জনগণের প্রতি দায়িত্ব পালনের জন্য তারা অনুৎসাহিত হবে এবং বাংলাদেশের সামগ্রিক অর্থ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত। অপ্রদর্শিত রাখার একটা মূলত একটা বৈধতা দেওয়ার মধ্য দিয়ে ট্যাক্স পেয়ার যারা তাদেরকে অনুৎসাহিত করা হচ্ছে, এটা গ্রহণযোগ্য হতে পারে না, এটা অনৈতিক। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই ধরনের অনৈতিক কোনো প্রস্তাবনা, এটা অগ্রহণযোগ্য। এখান থেকে ফিরে আসা উচিত আমাদের। বলতে চাই বাজেট, ফ্যাসিস্ট রেজিম যে বাজেট দিয়েছিলেন 9,95,000 কোটি টাকা, 7,97,000 কোটি টাকা, 7,97,000 কোটি টাকা। সেখানে এখানে একটা বাজেট বলা যায় যে কাছাকাছি ওই 7,000 কোটি টাকা বাদ দিয়ে তারা বাজেট রেখে দিয়েছে, একটু কমিয়েছে। আমরা দেখলাম মাদ্রাসা শিক্ষা খাতে বাজেট ছিল যেটি, সেখান থেকে 500 কোটি টাকা বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। 2,000 কোটি টাকা ছিল, সেখান থেকে 500 কোটি টাকা বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটি খাত নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি, প্রতিটি খাত, তাহলে বাজেট যেসব খাতে বাজেট আমরা দিয়েছি, আমরা দেখেছি 1-2টি মন্ত্রণালয়ের বাজেট 450 কোটি টাকা একটি মন্ত্রণালয়ের বাজেট, 850 কোটি টাকা আরেকটি মন্ত্রণালয়ের বাজেট। তাহলে তো এই বাজেট যেটা বরাদ্দ দেওয়া হয়েছে, এই বরাদ্দগুলোর কত পার্সেন্ট জনগণের জন্য, কত পার্সেন্ট অবকাঠামোগত, কত পার্সেন্ট ইন্টারনাল ম্যানেজমেন্টের খরচ এবং কত পার্সেন্ট আসলে সার্বিকভাবে উন্নয়নের জন্য, এইসব বিষয়গুলো বাজেটে আরো
ক্লিয়ার করা উচিত। আমরা বাজেটের চুলচেরা বিশ্লেষণ করলে দেখা যাবে যে আমরা বিভিন্ন খাতে যে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে সেই বরাদ্দগুলো প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত, অর্থাৎ যাদের জন্য বাজেট তাদের কাছ পর্যন্ত কতটা পৌঁছছে, বাজেটে এটার বিশ্লেষণ খুবই জরুরি। আমার মনে হয় না যে অন্তর্বর্তীকালীন সরকার যে বাজেট দিয়েছেন সেই বাজেটে তাদের এই বিশ্লেষণ আছে। বাজেটে সেই ধরনের বিশ্লেষণ নেই যে বাজেটের যা বরাদ্দ দেওয়া হচ্ছে সেই বরাদ্দর কত পার্সেন্ট কার্যকরভাবে যে খাতে বরাদ্দ সেই খাতের উন্নয়নের জন্য বা সেই প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সেই খাতে টাকা পৌঁছানো হচ্ছে। আমি সময়ের কারণে এই পয়েন্টটা আরো লম্বা আলোচনার সুযোগ আছে, আমি আশা করি ফরাদ মাজার ভাই আলোচনা করবেন অথবা ইতিপূর্বে। এই বাজেটের মধ্যে যেটা আলাদাভাবে এই জন্যই বলতে চাই যে এই বাজেটে যে তরুণ প্রজন্ম জীবন দিয়ে নতুন বাংলাদেশ এনে দিল, সেই তরুণ প্রজন্মকে নতুন উদ্যোক্তা তৈরির জন্য 100 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। 100 কোটি টাকা কি হয়? এটা খুবই দুঃখজনক। বরং এই বাজেটে কর্মসংস্থান, তরুণ প্রজন্মকে প্রশিক্ষিত করা, তরুণ প্রজন্মকে এগিয়ে নেওয়ার জন্য বহুমুখী পরিকল্পনা নিয়ে বাংলাদেশের সার্বিক অর্থনীতিকে একটা শক্তিশালী মেরুদণ্ডের উপরে দাঁড় করানোর জন্য এই বাজেটে তরুণ প্রজন্ম, যুবক, তরুণ যারা আগামী দিনে দেশ এবং জাতি গঠনের কারিগর, তাদের জন্য বড় ধরনের সুপরিকল্পিত বাজেট বরাদ্দ রাখা দরকার ছিল, সেটি করা হয়। আমি 6 নম্বর পয়েন্টে যে কথাটি বলতে চাই যে এই বাজেটে যে সংস্কারের চেতনা এবং চিন্তা আমরা ধারণ করি, সংস্কার আমরা যেসব ক্ষেত্রে সংস্কার করতে চাই, 5ই আগস্টের আন্দোলনের যে চেতনা, যে আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা, সেই পরিবর্তন, সেই জন আকাঙ্ক্ষা, সেই 5ই আগস্টের চেতনাকে ধারণ করে এদিকে এগিয়ে নেওয়ার জন্য বাজেটকে যেভাবে সংস্কারের সামগ্রিক প্রক্রিয়াকে কাভার করে বাজেটটাকে উপস্থাপন করা দরকার ছিল, এই জায়গায় সরকারের কোনো মিনিমাম সুনজরও লক্ষ্য করা যায়।